গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে গতকাল 17ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের দলনেত্রী, দেশের সমীক্ষা নিরিখে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীদের শিরোপা যিনি পেয়েছেন, শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের যে অঙ্গীকার তিনি করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত 10 বছর তিনি তা অক্ষরে অক্ষরে পালন করে তৃতীয়বারের জন্য রাজ্যের মানুষের মতামত, জনভিত্তিক এবং বিভিন্ন সমীক্ষার মাধ্যমে মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে আমাদের দলের পক্ষ থেকে এই বর্তমান 2021 সালে বিধানসভা নির্বাচনে মানুষের আশীর্বাদের লক্ষ্যে এবং আগামী 5 বছর কাজ করার লক্ষ্যে আমাদের দলনেত্রী, আমাদের দিদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10টি অঙ্গীকার এর বিস্তারিত তথ্য আমি আপনাদের হাতে একটি করে বিস্তারের কপি আপনাদের হাতে তুলে দিয়েছি। 2011 সালে বাংলার মানুষ তাকে আশীর্বাদ, শুভেচ্ছা দেওয়ার পর তিনি 10 বছরের মধ্যে 35 লক্ষ মানুষকে চরম দারিদ্রতা থেকে আমার সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকত্বে আমরা তাদেরকে দারিদ্র সীমার পরে তুলে এনেছি। দারিদ্র সীমার নিচে এই মুহূর্তে 20% মানুষ যারা রয়েছে, আমরা 5 বছরে, আগামী 5 বছরে মানুষের আশীর্বাদে আমরা 5% আমরা নামিয়ে আনব। রাজ্যে প্রতি বছর 5 লক্ষ করে নতুন কর্মসংস্থান আমাদের সরকার আগামী দিনে সৃষ্টি করবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর তিনি তার প্রতিশ্রুতি পালন করবেন এবং তারপরে রাজ্যের বেকারত্বের হার যা রয়েছে, আমরা আমাদের সরকার মানুষের সেবা করার জন্য এলে সেই বেকারত্বের হারকে আমরা অর্ধেকের নিচে নামিয়ে আনব। প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা রাজ্যে প্রত্যেকটি পরিবারের মহিলা, সাধারণ যারা বর্ণের, তাদের প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি পরিবারের একজন মহিলা যিনি বিবেচিত হবেন, সেই পরিবারের মাধ্যমে প্রতি মাসে 500 টাকা করে পাবেন, বছরে 6000 টাকা। এবং তপশিলি আদিবাসী পরিবার পিছু মহিলাকে, যারা কর্ত্রী, পরিবারের কর্ত্রী, তাদের 1000 টাকা করে প্রদান করা হবে। আপনারা জানেন যে আগে আমাদের রাজ্যে প্রতিবন্ধী, বিধবা এবং তপশিলি জাতি, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা পেনশন পেতেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই চলতি সরকারের সময়ে তিনি এ রাজ্যের সমস্ত মানুষকে, মা বোনেদের যারা 60 বছর ঊর্ধ্ব হয়েছেন, তারা প্রত্যেকেই মাসে 1000 টাকা করে তাদের প্রদান করা হচ্ছে। এটার মধ্যে গুলিয়ে ফেললে হবে না, তারা তো পাবেই, সেটা পেয়ে যাবে, ধারাবাহিকভাবে পেয়ে যাবে। এটা কেবল বাড়ির কর্ত্রীদের দেওয়া হচ্ছে। মহিলাদের নতুন করে এ রাজ্য দেশের মধ্যে আবার একবার সম্মান দিতে চায়, দিয়েছে স্বাস্থ্য সাথীতে। মহিলা কর্ত্রী, যে বাড়ির একজন মহিলা স্বাস্থ্য সাথীর প্রধান
5 লক্ষ টাকা প্রতি বছর ক্যাশলেস তারা চিকিৎসায় সুযোগ সুবিধা পাবে। আমার সরকার এবারেও যা দেশের কোনো রাজ্যে নেই, দেশের সরকারও প্রায় 7 বছর তারা কাজ করছেন দেশে, তারাও করতে পারেননি। এটা একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত। এটা আমরা প্রত্যেক পরিবার, লক্ষ লক্ষ পরিবার এর আওতায় আসবে। বাংলা বাড়ি প্রকল্পে আমরা ইতিমধ্যে 10 বছরের মধ্যে 33,70,000 বেশি 33.7 লক্ষ আমরা গরিব মানুষের বাংলা আবাস যোজনার আমরা এ কাজ করেছি। আমরা আমাদের সরকার আগামী 25 বছরের মধ্যে আমরা 25 লক্ষ, প্রতি বছর আমরা 5 লক্ষ করে 25 লক্ষ, 5 5 25 লক্ষ মানুষকে আমরা স্বল্প আমাদের আবাসন প্রকল্পে আমরা তাদের গৃহ নির্মাণের ব্যবস্থা আমরা করব। এছাড়া কৃষক বন্ধু, আপনারা জানেন কৃষক আমাদের রাজ্যে আজকের আমাদের তারা মাধ্যম, যারা তাদের তৈরি করা ফসল এবং তারা কৃষিতে আমার সরকার এত অভাবনীয় উন্নতি করেছে। আমার নেত্রী আমরা সেই উদ্দেশ্যে আমাদের কৃষকদের জন্য আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি এবং অনুসারী প্রকল্প এবং কৃষকদের জন্য তা করেছি। আপনারা জানেন 10 বছরের মধ্যে আমরা 7 বার আমরা দেশের শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছি। আমরা কৃষকদের জন্য আমার সরকার গোটা দেশে সমাদৃত হয়েছে। আমার সরকার দেশ বিদেশে বহু সম্মানের খেতাব অর্জন করেছে। আপনারা জানেন যে কন্যাশ্রী প্রকল্পে রাষ্ট্রপুঞ্জ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে। এছাড়া আমাদের আরও 2টি প্রকল্প, যেটা হচ্ছে আমাদের সবুজ সাথী সাইকেল এবং উৎকর্ষ বাংলায় আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছি। আমার সরকার একের পর এক জনভিত্তিকে আমরা এই লক্ষ্যে যেই সম্মানকে আরো অটুট রাখার জন্য এই 10টি প্রকল্প তিনি ঘোষণা করেছেন। কৃষকদের জন্য আমরা প্রথমে একর পিছু আমরা তাদের 5,000 টাকা দুটো কিস্তিতে এবং আনুপাতিক হারে 100 কৃষি জমির মালিককেও আনুপাতিক হারে আমরা তাদের কৃষক বান্ধব বা কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর সুবিধা দিয়েছি। তারপরে আমার মুখ্যমন্ত্রী আরও 1,000 টাকা তাদের বাড়িয়েছেন আনুপাতিক হারে। 100 জমির মালিক এবং অন্যান্য নিম্ন যারা জমি সীমার মালিক তাদেরও তিনি বৃদ্ধি করেছেন। এবারে আমার সরকার আগামী দিনে কৃষকদের জন্য আগামী দিনে সেই 6,000 টাকাকে বাড়িয়ে আমরা প্রতি বছর তাদের একর পিছু 10,000 টাকা আমরা ব্যবস্থা রেখেছি ইস্তাহারে। এবং আপনাদের বলে দিই, আনুপাতিক হারে তার নিম্নে যারা আমার কৃষক বন্ধু আনুপাতিক হারে তারা পেয়ে যাবে। এছাড়া স্টুডেন্টস আর ইউথ, ছাত্র যুবদের কথা মাথায় রেখে আমার মুখ্যমন্ত্রী এবং আমার দলনেত্রী এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে এই সব ছেলে মেয়েদের, স্টুডেন্টস এবং ইউথ, এই সব ছেলে মেয়েদের যাতে পরিবারের বাবা মায়ের উপর বোঝা বা নির্ভর হতে না হয়, তার জন্য ক্রেডিট কার্ড তাদের দেওয়া হবে এবং প্রত্যেককে 10 লক্ষ টাকা করে তাদের দেওয়া হবে 4%, 4% সুদে দেওয়া হবে। এবং তার জন্য 10 লক্ষ টাকার জন্য তাদের কাউকে কোনো ব্যক্তিগত গ্যারেন্টার তাদের লাগবে না। সমস্ত
আমার সরকার তার জামিনদার থাকবে এবং তারা এই 10 লক্ষ টাকা নিয়ে তারা নিজেদের পায়ে দাঁড়াবার জন্য তারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করে তারা এখানে সুবিধা নিতে পারবে, বাবা মা থেকে তারা মুক্ত থাকবে। এছাড়া আমার সরকার, আপনারা জানেন যে আমার সরকার এই সকল আমাদের মাহিষ্য, তিলি এবং আমাদের মাহিষ্য, তিলি এবং অন্যান্য 2-3টে সম্প্রদায়ের মানুষ মণ্ডল কমিশনের অনুযায়ী রিপোর্ট অনুযায়ী আমাদের মাহিষ্য, তিলি, তামুল, সাহা মণ্ডল কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমার সরকার একটা টাস্ক ফোর্স গ্রহণ করবে, করে সেটা আমরা সুপারিশ করব এবং মণ্ডল কমিশনের রিপোর্টটাকে মর্যাদা দিতে আমরা বলবো। এবং তার সঙ্গে আমার সরকার দীর্ঘভাবে আবাসনের ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা আমার সরকার দেবে। স্বাস্থ্য, শিক্ষা আমরা বাজেট 10 বছরে আমরা 3 গুণেরও বেশি বৃদ্ধি করেছি। বর্তমান বাজেটকে আরও 2 গুণ বাড়িয়ে বাংলার মানুষকে আরও উন্নততর পরিষেবা দেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে দ্বিগুণের বেশি বাজেট বৃদ্ধি করা হবে, যেটা আমরা সরকারে আসার পর 3 গুণের উপর বাজেট বৃদ্ধি করেছিলাম। এবং এছাড়া আমাদের অনুসারী শিল্প সহ ক্ষুদ্র, মাঝারি, বড় শিল্পের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করা হবে। ক্ষুদ্র, মাঝারি শিল্প ব্যবসায়ী থেকে আরম্ভ করে তাদেরকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আমার সরকার বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া আমাদের সরকার আগামী দিনে আরও বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আমি ইস্তারটা দিয়েছি না, ইলাবোরেট মানে বিস্তারিত লেখা আছে, সেটা আপনারা দেখতে পারবেন। প্রতিটি ব্লকে আমরা মডেল আবাসিক স্কুল তৈরি করব। সেটাতে আমাদের অনেক মডেল স্কুল আমরা তৈরি করেছি। আমাদের কাকদ্বীপে আছে, আমাদের অন্যান্য বহু ব্লকে জেলায় জেলায় রয়েছে। যেগুলোতে এখন আমরা করতে পারিনি সেগুলোতে আমরা চালু করব। আর আমরা যে কাজটা শুরু করেছি, আমরা ঘরে ঘরে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, হাউস টু হাউস কানেকশান ইতিমধ্যেই আমাদের রাজ্যের সাথে সাথে আমার কাকদ্বীপ বিধানসভাতেও নলবাহিত জল আমরা শুরু করে দিয়েছি। এবং এটা 100% আগামী 5 বছরের মধ্যে আমার সরকার সুনিশ্চিত করবে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস হাউস টু হাউস, সেটা টাউন আর পৌরসভা এলাকায়, গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বত্র কাজ করা হবে। এছাড়া আপনারা জানেন প্রায় 85 থেকে 90% গ্রামীণ বিদ্যুৎ রূপায়ণে আমার সরকার দেশের মধ্যে নজির স্থাপন করেছে। যেইটুকু অংশ বাকি আছে সে অংশ আমরা 5 বছরে আমরা 100% আমরা নিয়ে যাব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা আমাদের সরকারের কর্মসংস্থান থেকে আরম্ভ করে 10 দফা যে কর্মসূচি, তা আপনাদের সামনে আমার দলনেত্রী তিনি যে প্রেস মিট করেছেন, আমাদের দলে যে ইস্তার প্রকাশ করেছেন, সেই ইস্তারের কপিগুলো আমি 10 দফা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা যে আমাদের ইস্তারের কপি করে পেয়েছেন, সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন যে 10 বছরের মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে আরম্ভ করে, সামগ্রিক উন্নয়ন থেকে আরম্ভ করে, ব্যক্তি পরিষেবা, জন্ম থেকে মৃত্যু থেকে আরম্ভ করে
স্বাস্থ্য, শিক্ষা সর্বক্ষেত্রে আমার সরকার এক নজিরবিহীন দৃষ্টান্ত গোটা দেশের কাছে স্থাপন করেছে। তাই তিনি সমস্ত সমীক্ষা এবং মতামতের উপর ভিত্তি করে একটা বৃহৎ অংশের মানুষের মতামত তিনি নিয়েছেন এবং তার উপর ভিত্তি করে তিনি এই ইস্তারে 10 দফা আমাদের সরকার বা আমাদের দল, আমার দলনেত্রী, আমাদের দিদি, তিনি এই 10 দফা অঙ্গীকার নিয়েছেন এবং আমি আমার সরকারের 10 বছরের মধ্যে যে কর্মকাণ্ড বিভিন্ন ক্ষেত্রে, তাতে আমার সরকার 5 বছরে যে 10 দফা যে কর্মসূচির ইস্তার প্রকাশ করেছেন, সেই ইস্তার আপনাদের মাধ্যমে জনমানুষে পৌঁছে যাক, এই আবেদন আমি সকল সাংবাদিকদের কাছে আমি রাখছি। পৌরসভা গঠন, যেটা পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত করার কাজ অলরেডি এগিয়ে গেছে এবং প্রতাপাদিত্যনগর, শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ 3টে গ্রাম পঞ্চায়েত নিয়ে আমার পৌরসভা গঠিত হবে। আমি নিজে এই 10 বছরের কাছাকাছি কিছু কম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলনেত্রী, মানে যিনি 1986 সালে যিনি আমাকে রাজনীতিতে আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজ করবার এবং যার কাছে আমি রাজনীতি শিক্ষা নিয়েছি, সেই আমার ব্যক্তি তিনি আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে, আমি রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে যে সমস্ত আমার বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে পৌরসভাগুলোকে আগে পরিকাঠামো যদি উন্নয়নটা হয়ে যায় তাহলে মানুষের ট্যাক্সেশনটা অনেকটা কম থাকে। সেজন্য আমার বিধানসভা এই 3টে গ্রাম পঞ্চায়েতে আমি পরিকাঠামো উন্নয়ন প্রায় করে ফেলেছি। কংক্রিট ঢালাই রাস্তা, পিচ রাস্তা, এভরিথিং আমার 3টে গ্রাম পঞ্চায়েতে একদম ওকে, কমপ্লিট। আমার নিকাশি ব্যবস্থা আমি প্রায় অনেকাংশে সফল হয়ে গেছি। আমার এই 3টে গ্রাম পঞ্চায়েতে 100% আমার বিদ্যুৎ ফেসিলিটিস কমপ্লিট হয়ে গেছে এবং এর সঙ্গে আমার পিএইচির মাধ্যমে হাউস টু হাউস ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই আমার পুরোদমে কাজ চলছে। আমার বিধানসভা গ্রাম পঞ্চায়েতগুলোতেও কাজ চলছে। এই সবটাই প্রায় একেবারে পরিপূর্ণ হওয়ার পথে। ঠিক সেই সময়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার এক পূর্ণ যৌবনের সময় আমি ক্ষেত্র তৈরি করেছি আমার এলাকায়। আমার দলনেত্রী, আমার মুখ্যমন্ত্রী আগামী দিনে এসে আমি পৌরসভাটা করে দেওয়ার জন্য আবেদন করব। আর একটি কাজ বাকি আছে আমার নিজের যে স্বপ্ন বাকি আছে, সেটা হচ্ছে আমি একটা বৈদ্যুতিক চুল্লি কাকদ্বীপে করব। আমি কলকাতা পৌরসভা থেকে ইতিমধ্যে আমি বেশ কয়েক মাস আগে আমি তাদের এস্টিমেটের কপি আমি নিয়ে নিয়েছি এবং এটা করার ক্ষেত্রে আমার সহজ হবে। সেটা 3.5 বিঘের মতো 1 একর উপর জায়গা লাগবে। সেটা ন্যাশনাল হাইওয়ের পাশে আমি 2-3টে জায়গা শহর কেন্দ্রিক আমি দেখেছি, কথা চালাচ্ছি। ওটা নিশ্চিত আমি পেয়ে যাবো। কাকদ্বীপের মানুষ খুব উৎসাহী, গ্রাম শহরে সকলের মানুষ সব উৎসাহী। পাশাপাশি ব্লকগুলো উপকৃত হবে। সব ব্লকের তো হয়তো ইলেকট্রিক চুল্লি সঙ্গে সঙ্গে করা যাবে না, কিন্তু আমার যেহেতু মহকুমা শহর এবং এখন পরিপূর্ণ মহকুমা এবং সুন্দরবন পুরী জেলা, ইতিমধ্যে আমার নেত্রী যেখানে হেডকোয়ার্টার সুন্দরবন পুরী জেলার কাকদ্বীপ হয়েছে, অনেক গুরুত্ব বেড়েছে। আমাদের জেলা আদলে আজকের কাকদ্বীপে ফৌজদারি দেওয়ানি আদালত এবং অতিরিক্ত জেলা দায়রা জজরা এখানে বসছে।
তাদের অলরেডি আধুনিক মানের আবাসন তৈরি করা হয়েছে। এছাড়া নূতন নূতন বিল্ডিং এখানে তৈরি করা হচ্ছে এবং সেটাকে আমরা সৌন্দর্যায়ন করার জন্য আমার দপ্তর থেকেও সে ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের যে স্বাস্থ্য হসপিটাল, সেটা আপনারা দেখেছেন চূড়ান্ত আধুনিক মানে তার তো পরিপূর্ণ প্রায় রূপ পেয়েছে। আর দুটো জিনিস বাকি, যেটা অনুমোদন আমার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, সেটা হচ্ছে সিটি স্ক্যান আর ডায়ালিসিস। এটা প্রথম টেন্ডার হয়েছিল, টেন্ডারটা ম্যাচিওর করেনি, দ্বিতীয়বার হবে এমন সময় ইলেকশন ঘোষণা হয়েছে। এই দুটো হলে কাকদ্বীপ হাসপাতাল জেলা হাসপাতালের রূপ নিয়ে নেবে। এছাড়া দমকল থেকে আরম্ভ করে যা যা প্রতিশ্রুতি কাকদ্বীপের মানুষকে 2016 সালে দিয়েছিলাম, যে এমন পরিকাঠামো এই কাকদ্বীপ বিধানসভায় তৈরি করব, আমার বিধানসভা 13টা গ্রাম পঞ্চায়েত, আপনি 4 চাকা গাড়ি নিয়ে গেলে কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো এলাকায় আপনার গাড়ি থেকে যাবে না। ফলে এসব কাজ আমার প্রায় শেষ করে ফেলেছি। আমি যেটুকু আছে সেটুকু অলরেডি প্রসেসে আছে। এই দুটো কাজ করেছি। আর এখানে আপনারা জানেন যে আরেকটা বড় ক্রাইসিস ছিল, যে কাকদ্বীপ মহকুমা রবীন্দ্র ভবন, এটা ক্রাইসিস ছিল। সেটাও আমি অলরেডি আমাদের কাকদ্বীপের উপরেই আমার কাকদ্বীপ মহকুমা রবীন্দ্র ভবনের কাজ পূর্ণাঙ্গভাবে চলছে। এছাড়া আমার এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে বিশ্রামাগার থেকে আরম্ভ করে ওগুলো সব যা প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, তা এই এলাকার মানুষের আশীর্বাদে আমি তা পালন করেছি। এছাড়া পঞ্চায়েত সমিতির যে আবাসনটা ছিল সেটাকে আমরা ডিমোলিশ করে দিয়েছি এবং 4 তলা আমরা কলকাতা থেকে বিশিষ্ট আর্কিটেক্টকে নিয়ে এসে আমরা গ্রাউন্ড ফ্লোরে 50 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে এবং সেই অনুমোদন থেকে আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ আমরা শুরু করব। কিছুটা অংশ আমাদের শৌচাগার নির্মাণ হবে, বাকি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আমরা মার্কেট কমপ্লেক্স তৈরি করব। কাকদ্বীপে দরিদ্র শিক্ষিত বেকার যুবক যুবতীদের আমরা সেই মার্কেট কমপ্লেক্সে আমরা ঘর তাদেরকে দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করব। এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে এই এলাকার বহু দরিদ্র মানুষ আছেন কাকদ্বীপে, যারা ব্যক্তিগতভাবে যারা তাদের এই সমস্ত করেছে, ওই আপনার কোনো অনুষ্ঠান করার জন্য বাড়ি আমন্ত্রণ ভিলা বিভিন্নভাবে তৈরি করেছেন, তাদের একটা রেট আছে, তারা সেটা নিয়ে থাকে। যেটা আমার দরিদ্র হতদরিদ্র এবং সাধারণ মানুষের ক্ষেত্রে সেই সব বাড়ি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন না, বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অরাজনৈতিক অনুষ্ঠান মানুষের করতে গেলেও তারা খুব অসুবিধার মধ্যে পড়ে। আমরা সেকেন্ড ফ্লোরে আমরা সেখানে আমরা এই ব্যবস্থা রাখবো, যাতে খুব স্বল্প মূল্যে মানুষ এই পরিষেবা পেতে পারে। আর থার্ড ফ্লোর 4 তলাতে আমরা আধুনিক মানে আমরা আবাসিক ক্ষেত্র তৈরি করব এবং সেখানে পরিষ্কার আমরা করছি যে সেখানে উন্নততর করে করছি, অথচ একেবারে চিপ সস্তায় আমরা সে ব্যবস্থা রাখবো। তার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। কাকদ্বীপে যা যা আমি নিজের জীবনে স্বপ্ন দেখেছিলাম, আমার এই দুটো কাজকে আমি আগামী দিনে করে নিতে পারলে, আর যেহেতু এখানে পলিটেকনিক কলেজ, ওটা তো আমাদের মুখ্যমন্ত্রী নেত্রী ঘোষণা করেছে, আমরা জায়গাও দিয়ে দিয়েছি এবং আগামী দিনে যেহেতু আমাদের এখানে আইটিআই হবে না, পলিটেকনিক কলেজ হবে সাব ডিভিশনে। আইটিআই কলেজগুলো অলরেডি আমাদের সাগর পাথরপতি বা বিভিন্ন এলাকায় রয়েছে। সাব ডিভিশনের পর পলিটেকনিক কলেজ যেটা অনুমোদন হয়েছে, আমরা জায়গা অলরেডি নির্দিষ্ট করে আমরা জেলা শাসকের মাধ্যমে
আমরা কারিগরি দপ্তরে পাঠিয়ে দিয়েছি। ফলে আপনারা সকলেই জানেন, বাস্তবমুখী আপনারা যোগাযোগ আছে আপনারা কারিগরি সম্পর্কে। আমি আমার তরফ থেকে সাধ্যমতো এই 10 বছরের মধ্যে যা করার দরকার করেছি, সেটা এই এলাকার মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, তারা আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছে, যেটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। আমি তাদের পরামর্শ নিয়েছি। তারা যা যা মতামত দিয়েছে, তাদের মতামতের ভিত্তিতে আমি তাদের পূরণ করার জন্য করেছি। গ্রাম পঞ্চায়েতগুলোকে, নদীনালা বহুল এলাকার গ্রাম পঞ্চায়েতগুলোকে আমি সংযোগ করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকখানা ব্রিজ করে দিয়েছি। কয়েকখানা ব্রিজের কাজ চলছে এবং কাকদ্বীপ মহকুমার পাথর প্রতিমা রিমোট সুন্দরবন এলাকার মানুষ তাদের মহকুমা শহরে যাতে আসতে পারে, তার জন্য আমি ইতিমধ্যে রামগোপালপুর দিগম্বরী মার্কেটে ব্রিজ করে দিয়েছি এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এবং পাথর প্রতিমা পূর্ণচন্দ্রপুর সিনানপুর গ্রাম পঞ্চায়েত তারানগরের সঙ্গে আমরা কালনাগিনী নদীর উপরে আমরা বিরল সেতু অর্থাৎ ব্রিজ করে দিয়েছি। ঘটিয়ারা ব্রিজ অলরেডি সমাপ্ত হয়েছে, একদিকে অ্যাপ্রোচ রোড কমপ্লিট, আরেকটা কাজ চলছে। একেবারে সোজা কাকদ্বীপ বামুন এবং নেতাজি মোড় থেকে শুধু কাকদ্বীপের লোকেরা নয়, সোজা পাথর প্রতিমার মানুষ তাদের নিজের নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যেতে পারবে, সে কাজ করেছি। আপনারা জানেন যে আমাদের বৃহৎ নদী কালনাগিনী, যেটা রবীন্দ্র এবং বাপুজি অঞ্চলকে মাঝখান দিয়ে বয়ে গেছে, কালনাগিনী নদী, তার উপর ব্রিজের কাজ আমার চলছে। সে ব্রিজ আমাদের গুরুত্বপূর্ণ ব্রিজ, 34 কোটি টাকা ব্যয়ে সেই ব্রিজের কাজ আমাদের চলছে। এছাড়া আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতে নুরুদ্দিনের যে সেতু, নজরুল সেতু আমরা করেছি। এখানে অলরেডি আমরা কালনাগিনী নদীর উপর বৈদ্যপাড়াতে দেশনায়ক সেতু নির্মাণ করে নেতাজি সুভাষচন্দ্রের নামে দেশনায়ক সেতু করেছি। এছাড়া আমাদের ওখানে খুব প্রবাদপতির মানুষ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ বিশ্বনাথ সামন্ত, একজন প্রাথমিক শিক্ষক, সজ্জন মানুষ। তার রাজনৈতিক আদর্শকে সহ্য করতে না পেরে বামফ্রন্টের সময়ে সিপিআইএম এর প্রত্যক্ষ মদতে এককালে রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে তিনি খুন হয়েছিলেন। আমি সেখানে সেতু নির্মাণ করে শহীদ বিশ্বনাথ সেতু নামকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে এক প্রথম সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন, তার এই খুনের পর সেটা মর্যাদা দিয়েছি। লকডাউনের পরে থেকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা আমার সরকার চালু করেছে। কেন্দ্রীয় সরকার যখন বললেন যে আমি তোমাকে এ রাজ্যকে আর সুবিধা দিতে পারবো না, সহযোগিতা করতে আর পারবো না, আমার মুখ্যমন্ত্রী পরিষ্কারই তিনি একেবারে আমার সরকার জুন মাস পর্যন্ত প্রত্যেকের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে। আমার সরকার আগামী দিনে যারা এই রাজ্যে যারা রেশনিং ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের আগামী দিনে তাদের রেশন দোকানে যেতে হবে না, বিনামূল্যে রেশন তো পাবেনই, তাদের রেশন দোকানে যেতে হবে না, দুয়ারে রেশন পৌঁছে যাবে। সরকারি আপনার প্রাপ্য, আপনার রেশন যা প্রাপ্য আপনার বিনামূল্যে আমার সরকার আপনার বাড়িতে পৌঁছে দেবে। দুয়ারে রেশন, দুয়ারে সরকারের মধ্য দিয়ে যত অভিমত উঠে এসেছে তার সেই জনভিত্তির উপর তিনি এই 10 দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছেন যে 5 বছরের মধ্যে আমরা বদ্ধপরিকর, আমরা এই 10 দফা আমাদের যে ইস্তাহার, আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়িত করবই, এটাই আমাদের লক্ষ্য। এই আপনার বিধানসভা এলাকায়
বিশেষ করে মৎস্যজীবী বা কৃষিজীবী, এখানে কিষাণ মান্ডি বা কৃষির যে জিনিসপত্র রাখা হয় যে কোল্ড স্টোর, এইগুলো নিয়ে কতটা কোল্ড স্টোরের ক্ষেত্রে অলরেডি কৃষি দপ্তর তারা প্রজেক্ট নিয়েছে এবং সেটা তারা প্রসেস করছে। আমাদের জমির ব্যাপারে বলেছিল কোল্ড স্টোরেজ তারা করতে চায় কৃষি দপ্তর, এবং সেটা আমরা ইতিমধ্যেই তাদেরকে প্রসেস করতে বলেছি এবং আমাদের ডিএমকে লিখিতভাবে সেই দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন যে কাকদ্বীপে আমরা কোল্ড স্টোরেজ করতে চাই। ইতিমধ্যে মৎস্য দপ্তর আপনারা জানেন নারায়ণপুরে একটা কোল্ড স্টোরেজ তারা তৈরি করছেন। আমরা আপনি বলেছেন কিষাণ মান্ডির কথা, এটাও ওদের দপ্তর বলেছে এগুলো আমাদের জমি দিতে হবে, জমিগুলো আমরা দেখছি এবং সেই জমিগুলো দিতে পারলে আমাদের ওই সব তথ্য কাকদ্বীপে এরা অবশ্যই করবে। যেমন আমাদের বাদল প্রতিবাদে কিষাণ মান্ডি হয়েছে, সাগরে হয়েছে এবং এটা আমাদের ক্ষেত্রেও অগ্রগতি রয়েছে। সেটা বলা হয়েছে যে ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে এই সরকার বিনিয়োগ করবে এবং সেক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব এবং এইসব জমিকে আমার সরকার ইতিমধ্যে বিভিন্নভাবে তাদের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্রিজটা সেখানে অংশগ্রহণ করবে প্রতি বছর। আমার এই সব যারা আসবেন পিলগ্রিম তীর্থযাত্রী ভিন রাজ্যে বা আমাদের রাজ্যে অনেকটা পয়সা আমাদের সাধ্য মতো আমরা এ কাজ করেছি এবং আগামী দিনে এইগুলো করলে আমার সরকারের জন্য আমাদের তো চালু হয়ে গেছে। পলিটিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে আমি আপনাদের একটা কথা বলছি, বিরোধীদের আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আনন্দবাজার সাংবাদিক, তো তিনি সে কথা বলেছেন। আমি ওনাকে প্রথমত নাকচ করেছি যে আপনাকে যারা বলেছেন তারা কত বড় অসত্য কথা বলেছে, আমি কাউন্টার করলাম সাংবাদিক। পরে অবশ্য তিনি বিষয়টাতে আর বুঝতে চাইলেন। আমি দুর্নীতি কাকে বলে? যদি আপনার অ্যাকাউন্টের টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় তাকেই বলে দুর্নীতি। ওরা জোর বা আপনি জোর বলতে পারেন, ওদের বক্তব্য স্বজন পোষণ যে তৃণমূল নিয়েছে অন্য কাউকে দেয়, এটা তুলতে পারেন, সেটাও তুলতে পারেন না। আমি অনেক তথ্য দিয়ে বললাম, সেটাও আপনি তুলতে পারেন না। আপনার দল কি স্বজন প্রয়োজনে করেছে না, সেটা করেনি, আমি তার প্রমাণ দেখালাম। আমার বক্তব্য হচ্ছে যখন একটা ভুয়ো সংবাদ রটে গেল যে যেন গেল মানুষের নাম ফলে টাকা পাচ্ছে না, ক্ষতিপূরণ পাচ্ছে না, এটা যখন রদ উঠেছে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আমি আপনাদের 15 দিন সময় দিলাম, আপনি আমার শাসিত গ্রাম পঞ্চায়েতে যাবেন না, পঞ্চায়েত সমিতি যাবেন না, জেলা পরিষদ যাবেন না, আমার সরকারি আধিকারিক থানার আপনার নিকটবর্তী আপনার নিজস্ব থানায় যাবেন অথবা বিডিও অফিস যাবেন অথবা এসডি অফিস যাবেন, মহকুমা শাসকের কার্যালয়। আপনি একটা সাদা কাগজে আপনি শুধু আবেদন করবেন, আবেদন করে জমা দেবেন। তারা আবেদনের ভিত্তিতে আপনাকে ডেকে নিয়ে আপনার সাথে কথা বলে তারা সেটাকে রূপায়ণ করবার জন্য আমার জেলা শাসকের মধ্য দিয়ে নবান্নে পাঠাবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি 100% মানুষ তারা আংশিক এবং পূর্ণাঙ্গ সমস্ত টাকা পেয়েছে। এছাড়া কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিভা, কুলতলি, আমাদের ক্যানিং, বাসন্তী, গোসাবা, সব থেকে বেশি অর্থকরী ফসল আমার মহকুমায় পান বরজ, যার উপরে জনভিত্তি নির্ভর করে। আমার বিধানসভায় দুটো বিষয়ের উপরে টাকা দিয়েছে, তার জন্য অর্থ দিয়েছে। আমি আপনাদের বলছি কেবল উন্নয়ন নিয়ে কথা বলতে পারছেন না, ব্যক্তি পরিষেবা নিয়ে কথা বলতে পারছেন না,
34 বছর সিপিএম এ রাজ্যের মূলত প্রধান শরীর হিসাবে এ রাজ্যে পুরো দাপিয়ে বেরিয়েছে, সরকার জানিয়েছে। শরিক দলগুলো সে অর্থে কোনো অগ্রাধিকার তারা পায়নি, এটা আপনারা নিজেরাও জানেন। শরিক দলগুলোর মন্ত্রীরা আপনাদেরকে নিশ্চিত মনের অন্তরালে অনেক কথা বলেছে, কিন্তু ওরাই সব করেছে। তাহলে 34 বছরে যদি 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সাথে সুন্দরবন, জঙ্গলমহল, আমাদের তরাই ডুয়ার্স, বিভিন্ন এলাকা উন্নতি করতে 10 দফা কর্মসূচির মধ্যে এটাও আমাদের আছে। আপনারা জানেন যে প্রতিটি এলাকায় আমাদের ওখানে আমাদের রাজনৈতিকভাবে সহমত পোষণ করে আমরা সেখানে একসঙ্গে কাজ করব আমরা ঠিক করেছি, এবং একটা স্পেশাল ডেভেলপমেন্ট অথরিটি তিনি ওখানে তৈরি করবেন, 10 দফা কর্মসূচির মধ্যে রয়েছে। আমার বক্তব্য হচ্ছে 34 বছরে একটা কিছু কাজ করলেন না, 10 বছরে যে উন্নয়ন হয়েছে তার আমার সেই সাংবাদিক বন্ধু বলেন যে আপনার উন্নয়ন নিয়ে আপনাদের মানে আমি আমার সাগর এবং কাকদ্বীপের দায়িত্ব ছিল, আমি সাগরে যা দেখলাম আর কাকদ্বীপে যা দেখলাম সমস্ত আপনার বিরোধীরাও একই কথাই বলছে, অভাবনীয় সাফল্য এই সরকার করেছে বা যা করেছেন এরা, তার বলার নেই। বলে আমফান নিয়ে ক্ষোভ আছে, সম্পূর্ণ বাস্তব, এটা আর কিছু বলার কিছুই নেই। উন্নয়ন নিয়ে বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালাগালি করছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আমার যোজনায় ঘর দিচ্ছে, তারাও আমফানের টাকা পেয়েছে, তারা সব পেয়েছে। তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী পাচ্ছেন, তাদের বাড়ির ছেলেমেয়েরা সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, প্রত্যেক সকলেই বাংলার যে পরিষেবা। যদি ভাবতাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাবা 6 মাস আগে পর্যন্ত সিপিএমের প্রথম সারির নেতা ছিলেন, আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান ছিলেন, এবং দাপুরের সিপিএমের নেতা 6 মাস আগে পর্যন্ত লোকে বলেন যে কাকদ্বীপ কিষাণ ভবন সিপিএমের প্রধান কার্যালয়, তিনি 6 মাস আগে পর্যন্ত পার্টির প্রোগ্রাম এসেছেন। এখন ছেলে প্রার্থী হয়ে গেছেন, তিনি দল পরিবর্তন করে বিজেপি হয়ে গেছেন। এখন এছাড়া এখন তো আর আমাদের এখানে কোনো বিজেপির কোনো গন্ধ ছিল না, গল্প ছিল না, কোনো সমর্থক দিতে ছিল। সবই হচ্ছে আপনারা জানেন যে 2019 সালে 2019 সালে সরি দুঃখিত 2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম 29% ভোট এ রাজ্যে পেয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ, তারা পেয়েছে 2016 সালে। এমনকি অবস্থার পরিবর্তন হলো যে 2019 সালের লোকসভায় সেই 29% ভোটের মধ্যে 22% ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে, 7% পেয়ে। এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে খতম করা যায় সকলে মিলে পরিকল্পনা করেছেন। এরা এই কথা তাও মারামারি ইত্যাদি চলছে। আর অন্যান্য দলগুলোর হাল আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার নামে নিজেদের রাজনৈতিকভাবে নিজেরাই খতম হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে ওরা পৌঁছতে পারবেন না, বাংলার মানুষ ইতিমধ্যে জেনে গেছে, ইতিমধ্যেই জেনে গেছে। আপনারা বলুন না, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রায় 135 কোটি মানুষ, যারা দণ্ডপুণ্যের মালিক, যে দুটো মানুষ, তারা দেশের মানুষের দেশের উন্নয়ন, ব্যক্তি পরিষেবা, বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সবই চলে গেছে। যা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো আছে সব বিক্রি করে দিচ্ছে, ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, পুঁজিবাজার দিয়ে দিচ্ছে। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আর আমাদের নেত্রীর ছবি সমীক্ষায় যে টার্গেট দিয়েছে দেখলাম একটা এতে
একটা সংস্থা করেছে, যে জিজ্ঞেস করেছে আপনার মুখ্যমন্ত্রীকে, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছে, যতজন জিজ্ঞেস করেছেন কতজন ক্রস পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যতজন তারা সমীক্ষা দিয়েছে, এক কথা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করে। তারই একটা সমীক্ষা দেখলাম। এটা 100% সুনিশ্চিত করা হয়। আর বিদ্যুৎ তো অলরেডি সামান্য বাকি আছে। আইকন হেলথ সেন্টার, নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।